হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস দশম শ্রেণীর যে আয়তঘন সংক্রান্ত কোষে দেখি ফোরের যে অঙ্কগুলি আছে সে অঙ্কগুলি করাবো। দেখো, আগের ক্লাসে আমি এই 23 দাগের মতো অঙ্কগুলো করেছিলাম। আজ আমরা এই 24 দাগের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলি দেওয়া আছে সেই প্রশ্নগুলির অঙ্কগুলো সলভ করব। ঠিক আছে, প্রথমে দেখো এমসিকিউ অঙ্ক দেওয়া আছে। কি বলেছে? প্রথম অঙ্কটা পড়ো। বলেছে একটি সমকোণী চৌপলাকৃতি বাক্সের ভেতরের আয়তন দেওয়া আছে। কত বলেছে? 440 ঘন সেমি। ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল দেওয়া আছে 88 বর্গ সেমি। বাক্সটির উচ্চতা কত? অঙ্কটার মধ্যে কি বলে দেওয়া আছে? ভিতরে ভূমিতলের ক্ষেত্রফল। ভূমিতলের ক্ষেত্রফল মানে কি? আমরা কি জানি? ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ দেওয়া আছে, ঠিক আছে। তার সঙ্গে যদি উচ্চতাটা গুণ করে দিই, সেটা কি? আয়তনটা হয়ে যাবে। সেই আয়তনের সঙ্গে এই আয়তনটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে আমি যখন অঙ্কটা যদি করি, কি করছি দেখো। এর একের অঙ্কটা প্রথমে কি বলে দেওয়া আছে? বাক্সটির উচ্চতা কত বের করতে বলছে। তা আমি ধরে নিচ্ছি, বাক্সটির ভেতরের উচ্চতা 8 সেমি, এটা ধরে নিচ্ছি। আর কি বলে দেওয়া আছে? ভূমিতলের ক্ষেত্রফলটা বলে দেওয়া আছে। ভূমিতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফল কত? ভূমিতলের ক্ষেত্রফল বলে দেওয়া আছে 88 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে তোমাদের জানতে চাইছে যে আর আয়তনটা কত বলে দেওয়া আছে? আয়তন বলে দেওয়া আছে 440 ঘন সেমি। ঠিক আছে, আমি কি বললাম? এই যে ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল মানেই হচ্ছে ওর সঙ্গে দৈর্ঘ্য আর প্রস্থটা গুণ করে ক্ষেত্রফলটা দেওয়া আছে। এর সঙ্গে যখনই উচ্চতাটা গুণ করে দেবো তখন কি এই আয়তনটা পেয়ে যাব। তাহলে শর্তানুসারে লিখব এই ক্ষেত্রফল মানে 88-র সঙ্গে যখনই উচ্চতাটা গুণ করে দিচ্ছি তখন কি আয়তনটা হয়ে যাচ্ছে। এই আয়তনটা হচ্ছে বাক্সের ভেতরে আয়তনের সঙ্গে সমান হবে এইটা। তাহলে বা এই সমান 440 বাই এখানে কি ছিল 88। প্রথমে 2 কাটবো, 2 দিলে 2, 2 0, এখানে 2 দিলে 4, 4। আবার এখানে 2 দাও, 2 দিলে কত হবে? 1, 1 0, এখানে 2 দিলে হবে 2, 2। আবার 2 দাও, এখানে হবে 1, 1, এখানে হবে কত? এখানে হবে 5, 5 55, 11 দিয়ে কাটলে এটা হবে 5। তাহলে এইচের মান কত আসতেছে? এইচের মান আসছে 5। তাহলে এখানে এইচের মান যদি 5 আসে, এইচের মান কি ধরেছিলাম? উচ্চতা ধরেছিলাম। তাহলে লিখব বাক্সটির উচ্চতা, বাক্সটির ভেতরে উচ্চতা একই কথা। বাক্সটির ভেতরে উচ্চতা এইচ সমান কত ছিল? 5 সেমি। হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, দেখো 5 সেমি কোথায় আছে? এই যে বিদ্যাগের উত্তরটা হচ্ছে 5 সেমি। হয়ে গেল অঙ্কটা। এর পরের অঙ্ক কি বলেছে? বলেছে একটি আয়তঘনকার গর্তের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 40 মিটার, প্রস্থ বলে দেওয়া আছে 12 মিটার, গভীরতা বলে দেওয়া আছে 6 মিটার। তবে ওই গর্তের মধ্যে 5 মিটার দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ এবং 5 মিটার পুরু কতগুলি তক্তা রাখা যাবে? আচ্ছা দেখো, একটি আয়তঘনকার দৈর্ঘ্য মানে গর্ত দেওয়া আছে। সেই গর্তের দৈর্ঘ্য বা প্রস্থ উচ্চতা দেওয়া আছে, সেখানে কি আয়তনটা পেয়ে যাব। আর এই যে গর্তের মধ্যে যে পুরো তক্তাগুলো রাখতেছে সেই তক্তার আয়তনটা পেয়ে যাব। তাহলে এই আয়তনকে যদি এই আয়তন দিয়ে ভাগ করে দিই, বুঝতে পেরে যাব কতগুলি তক্তা পেয়ে যাব, কতগুলি তক্তা থাকবে। ঠিক আছে, অঙ্কটা করে দেখাচ্ছি। দেখো কীভাবে করছি। প্রথমে কী বলে দেওয়া আছে? আয়তঘনকার একটা গর্তের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। তাহলে আমি একবারে লিখে দিচ্ছি আয়ত ঘনাকার গর্তের আয়তন। আয়তঘনকার গর্তের আয়তন কত হবে? ওই যে বলে দেওয়া আছে দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, গুণিতক প্রস্থ হচ্ছে 12 মিটার এবং উচ্চতা বলে দেওয়া আছে 16 মিটার। গুণ করবো এইগুলোকে। গুণ করলে কত হবে? 2 0 0, 2 4 8, 1 0 0, 1 4 4, মানে কত হচ্ছে? 0 8 4। এইটা এর সঙ্গে কত গুণ করতে হবে? 16 গুণ করতে হবে। 16 যদি গুণ করে এখানে 6 0 0, 6 8 48, 6 8 যদি 48 হয়, 48-এর 8 হাতে রইল 4, 6 4 24, 24-এর সঙ্গে 4 যোগ করলে 28, 1 0 0, 1 8 8, 1 4 4। তাহলে কত হচ্ছে? 0 8, 8 8 যোগ করলে 16, হাতে রইল 1, 4-এর সঙ্গে 2 যোগ করলে 6, হাতের 1 যোগ করলে 7। তাহলে কত হচ্ছে? 7680
প্রত্যেকটা কী ছিল, মিটারে ছিল, তাই যখন আয়তন বের করবো তখন হয়ে যাবে ঘন মিটার। ঠিক আছে, এটা কি গর্তের আয়তনটা পেয়ে গেলাম। এবার কি করব, ওই যে বলছে ওই গর্তের মধ্যে 5 সেমি দৈর্ঘ্য, 4 মিটার প্রস্থ এবং 2 মিটার তক্তা পুরু রাখা আছে। ঠিক আছে, তাহলে কি একটি তক্তার আয়তনটা বের করব। এবার লিখব একটি তক্তার আয়তন কত হবে, দৈর্ঘ্য বলে দেওয়া আছে 5 মিটার, প্রস্থ বলে দেওয়া আছে 4 মিটার, আর 2 মিটার পুরু। পুরু মানে কি, উচ্চতা। 5-এর সঙ্গে 4 গুণ করলে হচ্ছে 20, 20-র সঙ্গে 2 গুণ করব 40 ঘন মিটার। ঠিক আছে, তাহলে দেখো আমি এখন পর্যন্ত কী বের করলাম, আয়তঘনাকার গর্তের আয়তনটা পেয়ে গেলাম, একটি তক্তার আয়তন পেয়ে গেলাম। এবার বুঝতে পারবো যে কতগুলি তক্তা থাকবে। যদি একে দিয়ে ভাগ করে দিই, তাহলে লিখবো এবার তক্তার সংখ্যা সমান কি হবে, এইটাকে এটা দিয়ে ভাগ করে দেবো, এইটা 0 0 কেটে গেল, 4-এ যদি কাটো একবারে, 4-এ কাটলে কত হবে, 1-এ দেবো। তারপর কত হবে, এখানে 4-এ কাটলে 36 হচ্ছে, 4 9 36, আর আছে মানে 2-এ দেবো, তাহলে কত হচ্ছে 192টি তক্তা থাকবে। দেখো বইয়ে উত্তর আছে নাকি 192টি, বিদ্যাগারের উত্তরটা। এর পরের অঙ্কটা কি বলেছে, বলেছে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল বলে দেওয়া আছে 256 বর্গমিটার। তাহলে ঘনকটির আয়তনটা জানতে চাইছে। আচ্ছা, পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি, আমরা তো জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, সমগ্র তলের মানে হচ্ছে ঘনকটির চারপাশের ক্ষেত্রফল, আর পার্শ্বতল মানে হচ্ছে যেই তলগুলো কেবলমাত্র পাশে থাকবে, ওপরে আর নিচে যে তলগুলো থাকবে সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছে। তাহলে পার্শ্বতল কটা পাবো, সমগ্র তলের সময় পেতাম না, সমগ্র তল হচ্ছে 6টা হয়। ঠিক আছে, পার্শ্বতল এই দেখো তোমাদের বইয়ে বলে দেওয়া আছে, পার্শ্বতল মানে হচ্ছে ঘনকের 4টি হয়। ঠিক আছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে 4, আর একটা তলের ক্ষেত্রফল কি হয় স্কোয়ার, তাহলে চারটি তলের ক্ষেত্রফল হবে 4 স্কোয়ার। বলে দেওয়া আছে কি পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে দেখো প্রথমে অঙ্কটা যদি করি, কি লিখব, ঘনকটির পার্শ্বতলের ক্ষেত্রফল বলে দেওয়া আছে, ক্ষেত্রফল 256 বর্গ মিটার। দেখো আমরা কি জানি পার্শ্বতলের ক্ষেত্রফল 4 স্কোয়ার, আর এখানে কত দেওয়া আছে 256, তাহলে শর্তানুসারে একবারেই বলতে পারি এ এ মানে কি, এর মান হচ্ছে এখানে হচ্ছে আমি বলেছিলাম ঘনকের বাহুর দৈর্ঘ্যকে এ ধরা হয়। ঠিক আছে, তাহলে শর্তানুসারে 4 স্কোয়ার সমান বলতে পারি 256। ঠিক আছে, এখানে লিখে রাখতে পারো যেখানে এ সমান বাহুর দৈর্ঘ্য, এইটা এ স্কোয়ার সমান 256/4, কাটাকাটি করবো, কাটাকাটি করলে হবে 4 6 24, এখানে হবে 16, 4 16 হচ্ছে 4 4 16, তাহলে বা এ স্কোয়ার সমান 64, মানে কি এ সমান বলতে পারি বর্গমূল 64। কত মান হবে 64 হচ্ছে 8 8 64 হয়, তাহলে হচ্ছে 8, এর মান আসছে 8, মানে বলতে পারি ঘনকটির বাহুর দৈর্ঘ্য কি ছিল, বর্গমিটারে ছিল, মানে কি 8 মিটার হবে তাহলে। ঠিক আছে, এবার বলছে ঘনকটির আয়তন কত হবে সেটা জানতে চাইছিল। তাহলে ঘনকের আয়তনের সূত্র কি হয়, ঘনকটির আয়তন, ঘনকের আয়তনের সূত্র কি হয়, এ কিউব, এইটা। ঠিক আছে, তাহলে এ কিউব মানে এক্ষেত্রে কত আছে, এক্ষেত্রে আছে এ কিউব মানে হচ্ছে 8, তাহলে 8-এর কিউব। এবার আমরা জানি বা তোমাদের আমি আগের দিন বলেছিলাম যেগুলোকে বের করে রাখতে। ঠিক আছে, 8-এর কিউব মানে হচ্ছে 512 ঘন মিটার। ঠিক আছে, এইটা। এবার দেখো বইয়ে এইটা কোথায় উত্তর দেওয়া আছে, বইয়ে বলে দেওয়া আছে হৃদদাগের উত্তর। ঠিক আছে, তাহলে উত্তর মিলে যাচ্ছে। এরপরে দেখো পরের অঙ্কটা কি বলেছে, একটি ঘনকের আয়তনের দুটি ঘনকের আয়তনের অনুপাত দেওয়া আছে। ঠিক আছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত দেওয়া আছে, ঘন দুটি সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা বের করতে বলছে। দুটি ঘনকের আয়তনের অনুপাত দেওয়া আছে, সেখান থেকে আমি কি ধরে নেব, আমি ওখান থেকে ঘনক দুটির বাহুর অনুপাতটা পেয়ে যাব, বাহুর অনুপাত পেয়ে গেলে সেখান থেকে সমগ্রতলের অনুপাতটা কীভাবে বের করছি সেটা দেখো। আমি প্রথমে ধরি ঘনক দুটির বাহুর
দৈর্ঘ্য মানে কি একটা ঘনক দুটির, ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য, একটি হচ্ছে এ, এখানে একক করে মনে দেওয়া আছে, একক বলে দেওয়া নেই, তাহলে কি এ একক এবং অপরটি হচ্ছে বি একক। মানে একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ একক আর দ্বিতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে, বি একক। তাহলে সত্যানুসারে একবারে লিখবো, ভালো করে কথা শোনো। আয়তন দুটার অনুপাত কত দেওয়া আছে, 1:27। 1:27 মানে কি আমরা লিখতে পারি 1/27, ঠিক আছে। আর আমরা কি জানি বাহু দৈর্ঘ্য যখন দেওয়া থাকে তখন প্রথম ঘনকটা বাহু দৈর্ঘ্য কত দেওয়া আছে এ, সূত্র কি হয় ঘনকের আয়তনের এ কিউব, এটা কি হবে বি কিউব। আবার লিখতে পারি বা এই এ কিউব বাই বি কিউবে লিখতে পারি এ বাই বি পুরোটার হোল কিউব সমান লিখতে পারি এখানে কত আছে 1 27 মানে হচ্ছে 3, তাহলে এটাকে এভাবে লিখতে পারি, এপাশে কিউব উঠে যাবে, তাহলে লিখতে পারি বা এ বাই বি সমান হচ্ছে 1/3 এইটা। এবার দেখো ঘনকের কি পেয়ে গেলাম, দুটো বাহুর মধ্যে বাহুর অনুপাত পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমরা যখন বাহুর মানটা পেয়ে যাচ্ছি তখন আমরা কি জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাতটা বের করতে বলছে। সমগ্র তলের ক্ষেত্রফল কখন হয়, যখন হচ্ছে এটা হয়6a², আর এটা কি হবে 6b²। মানেটা কি, এ পাশে 6 গুণ করছি আর কি a² করছি, তাহলে এ পাশে 6 গুণ করব, এখানে a² করলে কত হবে 1 এর বর্গ হচ্ছে 1, এখানে সেই একই রকম হবে 6b², 6 গুণ করছি, বির মান কত ছিল 3, এইটা মানে কি হচ্ছে, এইটা মানে হচ্ছে প্রথম ঘনকের সমগ্রতল, এটা হচ্ছে দ্বিতীয় ঘনকের সমগ্রতল, সমান বলতে পারি 6 × 1, বা এই 6 কেটে গেল বলতে পারি, তাহলে কত রইল, উপরে পড়ে রইল 9, 1 নিচে পড়ে রইল 1 বর্গ করলে 1, 3 বর্গ করলে 9, তাহলে দুটো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হচ্ছে 1:9 বা 1:9 বলতে পারি, একই কথা। তাহলে লিখে দেবো ঘনক দুটির, এটা মানে তো সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত আসতেছে, সমান 1:9। এইটা এর পরের অঙ্কটা কি বলেছে, পরের অঙ্কটা বলেছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক, কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া আছে ডি হলে এস ও ডির মধ্যে সম্পর্ক কি। আচ্ছা, এটা জানতে চাইছে, কি বলে দেওয়া আছে, আমাদের দুটো জিনিস বলে দেওয়া আছে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান বলে দেওয়া আছে এস বর্গ একক, ঠিক আছে। আর কর্ণের দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে ডি একক, ঠিক আছে। এবার দেখো আমরা কি জানি, ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সঙ্গে বাহুর সম্পর্কটা জানি, ঠিক আছে, কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফলটা জানি নি, তাহলে আমি এখানে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ একক, ঠিক আছে। বাহুর দৈর্ঘ্য যখন এ একক হয় তখন ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি হয়, তাহলে লিখবো ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি হয়, কর্ণের দৈর্ঘ্য ডি সমান কি হয়, বাহুর দৈর্ঘ্য মানে বাহুর মান হচ্ছে এ গুণিতক √3, এত হচ্ছে কর্ণের দৈর্ঘ্য মানে হচ্ছে এটা এত, বা বলতে পারি ডি সমান a × √3 এইটা। আচ্ছা, এটা পাচ্ছি, আর কি জানি, তাহলে এখান থেকে কি পেয়ে যাব, আচ্ছা আর হচ্ছে এখানে কি দেওয়া আছে, সমগ্র তলের ক্ষেত্রফলটা দেওয়া আছে, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি হয় ঘনকের সময়, মানে সমগ্র তলের ক্ষেত্রফল এস, তাহলে কি বা কোনো ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে মানে কি সমগ্র তলের ক্ষেত্রফল এস সমান বলতে পারি 6a², এইটা হয়। এবার দেখো এখানে কি ছিল, ডি সমান ছিল a√3, ঠিক আছে। এখান থেকে আমি এর মানটা বের করবো, এ সমান এখানে যদি লিখে দাও, এ সমান কত হবে বলো তো, ডি বাই এখানে 3টা কি ছিল গুণ আকারে ছিল, এইটা হয়ে যাবে, তাহলে এর মান হচ্ছে d/3, এর মানটাই আমি এখানে পরের লাইনে বসাবো। তাহলে দেখো এর মানটা যদি বসাই, এস সমান ছিল 6a², এর মান কি এসেছিল, এর মান এসেছিল d/√3, এই যে এখানে এর মান এসেছিল d/√3, তাহলে এর মানটা এবার দেখো ওই সমীকরণে বসাবো, এটাই বসাবো,
বসালে কত হবে 6 গুণিতক এর মান কত হবে d/√3 এর স্কোয়ার ছিল এইটা, তাহলে 6 ইন্টু ডি স্কোয়ার, এখানে কত হবে 3 বর্গ করলে হচ্ছে 3, বর্গমূলের 3 করলে 3 হবে, তাহলে 3 দিয়ে যদি কাটি 2, তাহলে হচ্ছে 2d স্কোয়ার। আমাদের জানতে চাইছিল যে এস এর সঙ্গে ডির সম্পর্কটা কি, মানে হচ্ছে সমগ্র ক্ষেত্রফলের সঙ্গে কর্ণের দৈর্ঘ্যের মানে কর্ণের দৈর্ঘ্যের সঙ্গে সম্পর্কটা কি। তাহলে আমি সমান কি এসছে এস সমান 2d স্কোয়ার, বইয়ের উত্তর আছে নাকি দেখে নাও। আচ্ছা, বইয়ে একটু ঘুরিয়ে উত্তরটা দিয়েছে, এটাকে বলেছে বা ডি স্কোয়ার সমান s/2, তবে হচ্ছে দেখো এই ডির দাগের উত্তরটা মিলে যাবে। এইটা মানে তো আর কিছুই নয়, দেখো দুইটা তো এখানে কি ডি স্কোয়ারের সঙ্গে গুণ আকারে ছিল, ওদিকে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, সেটাই করলাম s/2, এটা কিন্তু s হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এর পরের অঙ্কটা কি বলেছে, ড্যাশ পূরণের অঙ্ক দেওয়া আছে। আচ্ছা, সত্য না মিথ্যা যাচাই করতে বলছি, তার আগে বিদ্যাগার একের অঙ্কটা বলছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের কত গুণ হবে, ঠিক আছে। বলছে একটা ঘনকের আয়তন প্রতিটি ধারের সংখ্যা, ধারের দৈর্ঘ্য মানে বাহুর দৈর্ঘ্য বলেছিলাম না, তাহলে ধারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয় ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 4 গুণ হবে, এটা সত্য না মিথ্যা যাচাই করতে বলছে। আমি বের করব, আমি ধরে নিচ্ছি, প্রথমে ধরি ঘনকের প্রথম ঘনকের আয়তন লিখো, প্রথম ঘনকের ধারের দৈর্ঘ্য এ একক, ঠিক আছে। তাহলে এবার লিখব প্রথম ঘনকের আয়তন সমান বলতে পারি কত হবে, প্রথম ঘনকের ধারের দৈর্ঘ্য যদি হয় ঘনকের আয়তনের সূত্র কি হয় a কিউব হয়ে যায়, তাহলে a কিউব এটা কি হয়ে যাবে ঘন একক, ঠিক আছে। এবার কি বলছে ধারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করি, প্রথমে ছিল 2a ছিল, তাকে যদি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করি তাহলে দ্বিতীয় ঘনকের ধারের দৈর্ঘ্য কত হবে 2a হয়ে যাবে, দ্বিগুণ করতে বলে দেওয়া আছে। তাহলে দ্বিতীয় ঘনকের ধারের দৈর্ঘ্য সমান কত হবে 2a, তাহলে ধারের দৈর্ঘ্য যদি 2a হয় দ্বিতীয় ঘনকের আয়তন কত হবে, দ্বিতীয় ঘনকের আয়তন সমান হবে কি হয় ধারের দৈর্ঘ্যের কিউব হয় মানে কি 2a কিউব, 2 এর কিউব করলে হচ্ছে 8, a কিউব করলে হচ্ছে a, এটা মানে কি হচ্ছে 8 গুণিতক a কিউব মানে কি প্রথম ঘনকের আয়তন, তাহলে 8 গুণিতক প্রথম ঘনকের আয়তন, এইটা। এবার তোমাদের কি বলে দেওয়া আছে, বলেছে যে প্রথম ঘনকের আয়তনের 4 গুণ হবে, কিন্তু আমার আসছে কত দেখো, আসছে আমার হচ্ছে এসেছে 8 গুণ এসেছে, ঠিক আছে। তাহলে এখানে বলে দেওয়া আছে 4 গুণ, তাহলে কি এটা মিথ্যা হবে, এইটা, ঠিক আছে। এর পরের অঙ্কটা কি বলেছে, বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতা হলে বৃষ্টির জলের আয়তন 4000 ঘনমিটার, ঠিক আছে। কি বলছে বর্ষার সময় যদি 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি হয়, ঠিক আছে। 2 হেক্টর মানে কি, এখানে কিন্তু এই জমিটির ক্ষেত্রফল বলে দেওয়া আছে, ঠিক আছে। এবার এখানে কি বলে দেওয়া আছে 1 হেক্টর মানে হচ্ছে 100 আর, তাহলে আর 100 আর মানে হচ্ছে 100 আর 1 আর মানে হচ্ছে 100 বর্গমিটার, তাহলে জমিটির ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। এবার বৃষ্টির কি বলছে 5 ডেসিমি উচ্চতা দাঁড়াচ্ছে, ঠিক আছে। তাহলে ওই ক্ষেত্রফলের সঙ্গে যদি উচ্চতাটা গুণ করে দিই জমিটির আয়তন পেয়ে যাব, মানে বর্ষা জমির আয়তন পেয়ে যাব, ঠিক আছে। বলছে বৃষ্টির জলে আয়তনে এত ঘনমিটার হবে, ঠিক আছে। তাহলে দেখবো এই আয়তনের সঙ্গে এই আয়তন যদি মিলে যায় 1000, তাহলে হচ্ছে সত্য হবে, যদি না মিলে মিথ্যা। প্রথমে আমরা বের করব 2 হেক্টর জমি মানে কত বর্গমিটার জমি, ঠিক আছে। তাহলে দেখো কি বলে দেওয়া আছে বইয়ে, বলে দেওয়া আছে 1 হেক্টর সমান হচ্ছে 100 আর, এটা আমাদের বের করতে হবে কি 2 হেক্টর জমি, তাহলে 2 হেক্টর সমান কত হবে 200 আর, ঠিক আছে। আর কি বলে দেওয়া আছে, আর বলে দেওয়া আছে 100 আর সমান 1 আর সমান 100 বর্গমিটার, তাহলে 200 আর সমান কত হবে
208 সমান হবে কত? 208 সমান হবে 200 গুণিতক 100 সমান কটা শূন্য হবে? 2, 1, 2, 3, 4, 4টা শূন্য হবে এত বর্গমিটার। ঠিক আছে, এবার কি বলছে? বৃষ্টিপাতের উচ্চতা কত হচ্ছে? 5 সেমি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা দেওয়া আছে মিটারে, আর উচ্চতাটা কত দেওয়া আছে? 5 সেমিতে দেওয়া আছে। উচ্চতাটা যদি মিটারে নিয়ে আসি কি করতে হবে? তাহলে এবার লিখবো উচ্চতা সমান 5 সেমি সমান, যদি এটাকে মিটারে নিয়ে আসি তাহলে 5 সেমি সমান হচ্ছে, 5 সেমিকে যদি মিটারে নিয়ে আসি 100 দিয়ে গুণ করতে হবে, ভাগ করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, এইটা। এবার কি বললো? তাহলে জমিটির ক্ষেত্রফল কী বের করবো? সরি, জমিটির আয়তনটা কী পাবো? জমিটির ক্ষেত্রফল দেওয়া আছে, তার সঙ্গে যদি উচ্চতাটা গুণ করে দিই জমিটির আয়তনটা পেয়ে যাব। তাহলে লিখবো জমিটির আয়তন সমান জমিটির আয়তন, জমিটির ক্ষেত্রফল, আয়তন বেরায় না কারণ জমি তো ক্ষেত্রফল হবে। ঠিক আছে, বৃষ্টির আয়তন, বৃষ্টির আয়তন বা বৃষ্টির জলের আয়তন বলতে পারো। কি হবে? এই 20,000 গুণিতক উচ্চতাটা গুণ করব 5/100। ঠিক আছে, তাহলে এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কাটলো, এই শূন্যের সঙ্গে এই শূন্যটা কাটলো, 200 সঙ্গে যদি 5কে গুণ করি কত হচ্ছে? 1000 ঘন মিটার, তাই না? তাহলে দেখো বৃষ্টির জলের আয়তনটা কত হচ্ছে? 1000 ঘনমিটার। তোমাদের বইয়ে কি বলে দেওয়া ছিল? বৃষ্টির জলের আয়তনটা হবে 1000 ঘনমিটার। তাহলে কি 70 বলে দেওয়া আছে, তাহলে এটা হয়ে যাবে 70। ঠিক আছে, এরপরে সিদ্ধাগের অঙ্ক কি বলেছে? একটি সমকোণ চৌপলের কর্ণের সংখ্যা, আমরা কি জানি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা হয় 4টি। কীভাবে হয়? কারণ দেখো সমকোণী চৌপল মানে আমি কি বলেছিলাম? আয়তঘন। দুটো আয়তক্ষেত্র যদি যোগ করি, একটা আয়তক্ষেত্রে কটা কর্ণ থাকে? দুটো কর্ণ থাকে। আর একটা আয়তক্ষেত্রে কটা কর্ণ থাকবে? দুটো। দুটো দুটো 4টা কর্ণ থাকবে। এইভাবে। এরপরে কি বলেছে দেখো, একটি ঘনকের একটি তলের দৈর্ঘ্য, একটি কর্ণের দৈর্ঘ্য ড্যাশ ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। এটা তো আমরা জানি, এটা সূত্রের মধ্যে পড়ে। কি হয়? √3 ইন্টু একটি ধারের দৈর্ঘ্য হয়, ধারের দৈর্ঘ্য বা বলতে পারি বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা হচ্ছে √3 হয়, এটা তো আমরা সূত্রের মধ্যে পড়েছি। এবার কি বলেছে? সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মান সমান হলে যে ঘনবস্তুটির বিশেষ নাম কি হয়? আচ্ছা, একটা সমকোণী চৌপল যার দৈর্ঘ্য সমান, প্রস্থ সমান, উচ্চতা সমান হলে ঘনবস্তুটির বিশেষ নাম কি হয়? তখন হয়ে যায় কি? লুডুর ছক্কা। লুডুর ছক্কা মানেই হচ্ছে ঘনক হয়ে যায়। ঠিক আছে, তাহলে তার নাম হয় ঘনক। বিশেষ নাম হচ্ছে যখন কোনো সমতলী চৌপলের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মান সমান হয়ে যাবে, তখন মানে কি? বর্গক্ষেত্র হয়ে যাবে। বর্গক্ষেত্র দ্বারা যে গঠিত ঘনকটি হয় তাকে বলা হয়, তার নামই হচ্ছে ঘনক হয়ে যাবে এটা। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরধর্মী। ঠিক আছে, এই প্রশ্নটা তোমাদের 2 নম্বর করে পড়ে। কি বলেছে? 25 দাগের একটা বলেছে, একটি আয়তঘনের তলের সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দুর সংখ্যা z ও কর্ণের সংখ্যা যদি p হয় তবে এর মানটা বের করতে বলছে। মানেটা কি? একটি আয়তঘনকের আমরা তো জানি তলের সংখ্যা জানি, ধারের সংখ্যা জানি, শীর্ষবিন্দুর সংখ্যাটা জানি, কর্ণের সংখ্যা জানি, সেটাকে এখানে বসিয়ে এর মানটা কতটা হয় সেটা জানতে চাইছে। তাহলে দেখো 25 দাগের অঙ্কটা যদি করি, 25 দাগের একটা প্রথমে কি বলেছে? তল সংখ্যা x সমান, তল সংখ্যা x সমান লিখতে পারি, তল সংখ্যা x সমান কত হবে? তল সংখ্যা x সমান হচ্ছে 6টি তল থাকে না, সমগ্র তল তাকে বলা হয়, 6টি তল থাকে, তাহলে 6টি। আর ধার সংখ্যা হচ্ছে মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য। ধার সংখ্যা y সমান হচ্ছে, বাহু কটা থাকে? 12টি বাহু থাকে। আগের দিন আমি গুনিয়েছিলাম, মানে গুনিয়ে বলেছিলাম। ঠিক আছে, আগের ক্লাসের মধ্যে কোনো একটা ক্লাসে বলেছিলাম। আর কি বলে দেওয়া আছে? আর বলে দেওয়া আছে শীর্ষবিন্দুর সংখ্যা z সমান, শীর্ষবিন্দুর সংখ্যা z সমান হয় 8টি। ঠিক আছে, আর কি বলেছে? আর বলে দেওয়া আছে কর্ণের সংখ্যা কি দেওয়া আছে? কর্ণের সংখ্যা p ধরেছে। কর্ণের সংখ্যা এক্ষুনি তো বের করলাম না কর্ণের সংখ্যা p সমান কত হয়? 4টি। ঠিক আছে, এইটা। তাহলে তোমাদের জানতে চাইছে x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস কিউ এর মানটা জানতে চাইছে। তাহলে এখানে মানগুলো বসাও। x এর মান কত? 6, y এর মান কত? 12, z এর মান কত? 8, p এর মান কত? 4। বসাও, মান বসালে 12 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে -6। এটা 8-এর সঙ্গে যদি 4 যোগ করি, 8-এর সঙ্গে 4 যোগ করলে হচ্ছে 8-এর সঙ্গে 4 যোগ করলে হচ্ছে 14, সরি 8-এর সঙ্গে 4 যোগ করলে হচ্ছে 12 হবে। ঠিক আছে, 12। তাহলে 12 থেকে যদি 6 বিয়োগ করি এর মানটা কত আসতেছে? +6।
এটা তো জানো, তোমরা বিয়োগ করার নিয়মটা তোমরা জানো, ক্লাস 7 থেকে শিখে এসেছো, ঠিক আছে, এটা আর বলছি না। এরপরে 2 এর দাগের অঙ্ক একবারে। 2 এর দাগের অঙ্কটা কি বলেছে, একটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য, মাত্রাগুলি মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মান দেওয়া আছে, ঠিক আছে, দুটি আয়তঘনক দেওয়া আছে, যাদের মাত্রাগুলি মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার মান দেওয়া আছে, ঠিক আছে, এত একক, এবং আরেকটা কত মান বলে দেওয়া আছে, এত একক, ঠিক আছে। আয়ত দুটির ঘনফল মান যদি সমান, তাহলে এইচ এর মানটা কত হবে। ঘনফল মানে আমি তো বলেছিলাম আয়তন, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে মানে কি, প্রথমের এর আয়তনটা পেয়ে যাব, আবার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে মানে কি, দ্বিতীয়টার এর আয়তনটা পেয়ে যাব। তাহলে এর আয়তনের সঙ্গে এই আয়তনটা কি, এই যে বলে দেওয়া আছে দুটি ঘনফল সমান, মানে কি দুটো আয়তন সমান হবে, তাহলে শর্তানুসারে এটার সঙ্গে এটা সমান হয়ে যাবে, সেখান থেকে এইচ এর মানটা পেয়ে যাব। তাহলে লিখবো প্রথম আয়তনের লিখবো প্রথম আয়ত ঘনকের আয়তন কত হবে বা ঘনফল কত হবে। লিখছি প্রথম আয়ত ঘনকের ঘনফল, মাত্রাগুলো কি দেওয়া আছে, 4 6 4, মানে কি 4 গুণিতক 6 গুণিতক 4, এত কি ঘন একক, ঠিক আছে। একই রকমভাবে দ্বিতীয় আয়ত ঘনকের ঘনফল কত হবে, 8 গুণিতক বলে দেওয়া আছে 2h মাইনাস 1 গুণিতক, আর কি বলে দেওয়া আছে, আর একটা উচ্চতার মতো বলে দেওয়া আছে 2 ঘন একক, ঠিক আছে। এবার বলে দেওয়া আছে দুটি আয়ত ঘনকের ঘনফল 1, তাহলে শর্তানুসারে বলবো, শর্তানুসারে কী হবে, এই 4 গুণিতক 6 গুণিতক 4 সমান 8 গুণিতক 2h মাইনাস 1 গুণিতক 2, এটা আমার সমান হবে, এটাকে যদি ঘুরিয়ে লিখে দাও মানে এটাকে এপাশে লিখবো, এটাকে ওপাশে লিখবো, তাহলে বা লিখতে পারি 8 গুণিতক 2h মাইনাস 1 গুণিতক 2 সমান, এটাকে এদিকে লিখি 4 গুণিতক 6 গুণিতক 4, এখান থেকে কিসের মান করতে হবে 2h মাইনাস 1, তাহলে 2h মাইনাস 1টাকে পাশে রাখলাম, 2 আর 8টা কি গুণ আকারে ছিল, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, কাটাকাটি করো, 2 2 2 4, 2 দুগুণে 4, 2 কাটলে 4, এই 4-এর সঙ্গে এই 4টা কাটলো, তাহলে কত আসতেছে, এই 6 আসতেছে, বা 2h সমান, এখানে কি 6, এখানে একটা কি ছিল, এদিকে ছিল বিয়োগে ছিল, ওদিকে গেলে যোগ হয়ে যাবে, তাহলে 6-এর সঙ্গে যদি 1 যোগ হয়ে যায় কত হবে 7, বা h সমান বলতে পারি 7/2 একক। আমাদের কি চেয়েছিল, h এর মানটা জানতে চেয়েছিল, ঠিক আছে। তাহলে এবার লিখে দেবো h এর মান হবে, অতএব h সমান 7/2 একক, h এর মানটা জানতে চেয়েছিল, হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। এরপরের অঙ্ক কি বলেছে, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% করে বৃদ্ধি পেলে সমতলের ক্ষেত্রফল শতকরা কতটা বৃদ্ধি পাবে, ঠিক আছে। একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যদি 50% করে বৃদ্ধি পায়, তাহলে সমতলের ক্ষেত্রফলটা কতটা বৃদ্ধি পাবে। অঙ্কটা যদি করি কীভাবে করছি দেখো, পরের পেজে করতেছি। তিনের দাগের অঙ্ক কি বলেছে, বলছে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যদি 50% করে বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য বা ধারের দৈর্ঘ্য x একক, ঠিক আছে, এস একক, এক্স একক ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে এবার কি বলছে, ওই ঘনকের ধারের দৈর্ঘ্য যদি 50% করে বৃদ্ধি পায় তাহলে কত হবে, তাহলে লিখব ঘনকের ধারের দৈর্ঘ্য ধারের দৈর্ঘ্য 50% করে বৃদ্ধি পেলে ধারের দৈর্ঘ্য হবে, আগে কত ছিল x, তারপরে যুক্ত কি বলছে 50% করে বৃদ্ধি হবে, কার মধ্যে বৃদ্ধি হবে, x এর 50%, ঠিক আছে। তাহলে x যুক্ত x এর 50% মানে কি, x গুণিতক 50% মানে 50/100, কাটাকাটি করলে হচ্ছে 1/2, বা x বা নয় সমান x যুক্ত 1-এর সঙ্গে x গুণ করলে x, নিচে হচ্ছে 2, তাহলে এবার লসাগু করি 2, এখানে কিছু মানে হচ্ছে 1 আছে, 2 আর 1-এর মধ্যে লসাগু হচ্ছে 2, 1 দিয়ে 2কে ভাগ করলে 2, 2-এর সঙ্গে x গুণ করলে 2x, প্লাস 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 1-এর সঙ্গে x গুণ করলে x, মানে হচ্ছে 3x/2 একক, ঠিক আছে। আচ্ছা, যখন ধারের দৈর্ঘ্যটা x ছিল তখন
সমগ্র তলের ক্ষেত্রফল কত ছিল আমরা কি জানি, সূত্র কি জানি, তখন সমগ্র তলের ক্ষেত্রফল ছিল প্রথম বলতে পারি প্রথমে সমগ্র তলের ক্ষেত্রফল ছিল ধারে দৈর্ঘ্য কী দেওয়া আছে এক্স, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কী হয় 6x² বর্গ একক। ঠিক আছে, এবার এখন যখন ধারে দৈর্ঘ্যটা 3x/2 হচ্ছে তাহলে এখন কত হবে, এখন সমগ্র তলের ক্ষেত্রফল হবে, এবার লিখব এখন সমগ্র তলের ক্ষেত্রফল হবে কত হবে 6 ইন্টু ধারে দৈর্ঘ্য কত দেওয়া আছে 3x/2 মানে 3x/2 হোল স্কোয়ার, তাহলে সমান লিখতে পারি 6 গুণিতক 9-এর 3-এর বর্গ করলে কত হয় 9, x বর্গ করলে হয় x², আর 2-এর বর্গ কত করলে হয় 4, এইটা। ঠিক আছে, তাহলে দেখো এই এতটা এত কি বর্গ একক। তাহলে দেখো 6 আমাকে কী বের করতে বলছিল যে ঘনকটির শতকরা কত বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে 6x² সমগ্র তলের ক্ষেত্রফল বিশিষ্ট যে ঘনকটা ছিল তার ঘনকটা কতটা বৃদ্ধি পাচ্ছে এই এত বর্গ একক। তাহলে দেখো আমার এখন সমগ্র তলের ক্ষেত্রফলটা কত আসতেছে এইটা, এটা যদি কাটাকাটি করে দাও একটু কত হবে, এখানে হবে 3 এখানে হবে 2, তাহলে কত হচ্ছে 3-এর সঙ্গে 9 গুণ করলে হচ্ছে 27x², নিচে হচ্ছে 2 27x²/2 বর্গ একক। ঠিক আছে, এবার দেখবো আমি কতটা বৃদ্ধি পাচ্ছে, যখন বাহু দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়েছিল তখন কি সমগ্র তলের ক্ষেত্রফলটা দ্বিতীয় ক্ষেত্রে কি বৃদ্ধি পাবে। তাহলে এইটা থেকে প্রথমে যে ক্ষেত্রফলটা মানে এই 6x² যদি বিয়োগ করে দিই পেয়ে যাবো কতটা বৃদ্ধি হচ্ছিল। তাহলে লিখবো এবার সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কতটা বৃদ্ধি পেয়েছে 27x²/2, এর থেকে যদি প্রথমে যে সমগ্রটা ছিল মানে 6x² যদি বিয়োগ করে দিই এইটা তাহলে কত হবে, এখানে লসাগু হচ্ছে 2, এখানে ছিল 27x² পড়ে থাকবে, 6-এর সঙ্গে 2 গুণ করলে 12x², 27 থেকে যদি 12কে বিয়োগ করো 15x²/2 এত কি বর্গ একক। ঠিক আছে, তাহলে দেখো 6x² মানে আগে যে ক্ষেত্রফলটা ছিল 6x² ছিল, 6x² কত বর্গ একক ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে 15x²/2। আমাকে বের করতে বলেছে কি শতকরায় বের করতে বলছে, শতকরায় বের করতে বলছে মানে কি শতকরায় বের করতে বলছে মানে আমি 100-তে কতটা বৃদ্ধি পাচ্ছে দেখবো। তাহলে আমি এখানে লিখবো 6x² বর্গ এককে সমগ্র তল বৃদ্ধি পাচ্ছে কতটা বৃদ্ধি পাচ্ছে সমগ্র তল এই যে 15x²/2 বর্গ একক, এত একক বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে আমি এক ক্ষেত্রফলে কত বৃদ্ধি পাবে, তাহলে কি একের সময় কি হচ্ছে কমে যাবে, কমে গেলে কি 15x²/2 নিচে কত হবে, নিচে হচ্ছে 6x²। এবার দেখবো 100 বর্গ আমাকে কি বের করতে বলেছিল 100 মানে শতকরা বের করতে বলছিল, তাহলে 100-তে হবে কত 100-তে হবে 15x²/2 বাই 6x² গুণিত কি 100-তে কি হবে বাড়বে এত বর্গ একক। এটাকে পরের পেজে কাটাকাটি করছি, দেখো সমান লিখতে পারি উপরে ছিল 15x²/2 নিচে ছিল 6x² গুণিতক 100 বলতে পারি, বা এটা সমান কি বলতে পারি সমান চিহ্ন দিয়ে 15x²/2 গুণিতক এখানে 100টা কি উপরে আছে তাহলে গুণিতক 100 গুণিতক 6x² ছিল 1/6x² চলে হয়ে যাবে যখন উপরে গুণ আকারে হবে, তাহলে এই x² কেটে গেল, এখানে যদি 2 কাটো এখানে কত হবে, এখানে হবে 50। ঠিক আছে, আবার এখানে 6 আছে, 6 যদি কাটো এখানে হবে 3-এ কাটলে হচ্ছে 2, 3-এ কাটলে হচ্ছে 2 হবে, এখানে কত হবে 3-এ কাটলে হচ্ছে 5 হবে, এখানে যদি 2-এ কাটো এখানে হবে 25। ঠিক আছে, তাহলে 25 5-এ 125 কি বলে দেওয়া আছে যে সমগ্র তলের ক্ষেত্রফল শতকরায় কত বৃদ্ধি হবে, তাহলে শতকরায় বৃদ্ধি হবে 125%। তাহলে লিখব সমগ্র তলের ক্ষেত্রফল শতকরায় বৃদ্ধি পাবে 125%, এটা শতকরায় বৃদ্ধি পাবে, হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, এর পরের অঙ্ক পরের অঙ্কটা কী বলেছে 25-এর দাগে 4-এর অঙ্কটা কী বলেছে
তিনটি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য বলে দেওয়া আছে যথাক্রমে 3 সেমি, 4 সেমি, 5 সেমি। ঘনকটি তিনটি গলিয়ে একটি নতুন নিরেট ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকটির ধারের আয়তন কত হবে, সরি ধারের দৈর্ঘ্যটা কত হবে? অঙ্কটা ভালো করে একটু বলি, যদি বলি তিনটি নিরেট এরকমই তিনটি ঘনক ছিল, ঠিক আছে। এরকম মনে করে এটা প্রত্যেকটা ঘনক, এই ঘনকের ধারে দৈর্ঘ্য কত বলে দেওয়া ছিল? 3 সেমি, এটা বলেছিল 4 সেমি, এটা বলে দেওয়া ছিল 5 সেমি। এই তিনটেকে গলিয়ে একটা বড় ঘনক তৈরি করতেছে, ঠিক আছে। তাহলে দেখো যখন গলাচ্ছে তখন কি এর আয়তন যুক্ত এর আয়তন যুক্ত এর আয়তন সমান হবে এই বড় ঘনকটির আয়তন। বড় ঘনকটি যখন আয়তন পেয়ে যাব সেখান থেকে কি বাহুর মানটা পেয়ে যাব, বা বলতে পারি ধারের দৈর্ঘ্যটা পেয়ে যাব। ধারের দৈর্ঘ্য আর বাহুর দৈর্ঘ্য একই কথা হয়। তাহলে এবার কি লিখবো? আমি লিখব বড়, একবারে লিখতেছি, বড় ঘনকটির আয়তন হবে, বড় ঘনকটির আয়তন কত হবে? এই ছোট ঘনকটির আয়তন, ছোট ঘনকটির কত দেওয়া ছিল দৈর্ঘ্য? ভালো করে শুনবে, ছোট ঘনকটি দৈর্ঘ্য কত দেওয়া ছিল? ধারের দৈর্ঘ্য 3 সেমি, তার আয়তন কত হবে? 3 কিউব যুক্ত বড় ঘনকটির আয়তন বের করছি, মানে কি এর আয়তন যুক্ত এর আয়তন যুক্ত এর আয়তন যুক্ত এটা আয়তনটা কত হবে? দ্বিতীয় ঘনকটির আয়তন, দ্বিতীয় ঘনকটির বাহু দৈর্ঘ্য ছিল 4 সেমি, তাহলে আয়তন কত হবে? 4 কিউব যুক্ত এর মানে তৃতীয় ঘনকটির ধারের দৈর্ঘ্য দেওয়া ছিল 5 সেমি, তাহলে আয়তন হবে 5 কিউব। প্রত্যেকটার এখানে মান বসাও, মান বসিয়ে করো। দেখো এখানে কত হচ্ছে, এখানে 3 কিউব করলে হচ্ছে 27 হয়, 4 কিউব করলে হচ্ছে 64 হয়, ঠিক আছে। তাহলে 4 কিউব করলে হচ্ছে 64, আর 5 কিউব করলে হয় 125। প্রত্যেকটাকে যোগ করো। 7 সঙ্গে 4 যোগ করলে হচ্ছে 7 সঙ্গে 4 যোগ করলে হয় 11, 11 সঙ্গে 5 যোগ করলে হয় 16, 16 6 হাতে রইল 1, 6 সঙ্গে 2 যোগ করলে হচ্ছে 8, 8 সঙ্গে 2 যোগ করলে হচ্ছে 10, 10 সঙ্গে 1 যোগ করলে হচ্ছে 11, 11 1 হাতে রইল 1, 1 সঙ্গে 1 যোগ করলে 2, কত হচ্ছে? 216 ঘন একক, না সরি ঘন সেমি, কারণ প্রত্যেকটা বাহুর মান দেওয়া ছিল সেমিতে, ঠিক আছে। তাহলে আমি কি বের করলাম? বড় যে ঘনকটা মানে এই ঘনকটার আয়তনটা হলো 216 ঘন সেমি। আমাকে কি জানতে চাইছে? যে বড় যে ঘনকটা তার ধারের দৈর্ঘ্যটা জানতে চাইছে। তাহলে আমরা কি জানি ধারের দৈর্ঘ্য ঘনকের আয়তনের সূত্র কি হয়? ধরি ঘনকের বড় ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য x সেমি, ঠিক আছে। তাহলে ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য যদি x সেমি হয়, আয়তন কত হবে? আয়তন হয় এক্সএস কিউব হয় আয়তন, ঠিক আছে। তাহলে এক্সএস কিউব যদি আয়তন হয়, এখান থেকে কি লিখতে পারি? আমাকে কি বের করতে বলছে? ধারের দৈর্ঘ্য, মানে কি এক্স এর মানটা বের করতে হবে। তাহলে শর্তানুসারে কি হবে? এই আয়তনের সঙ্গে ঘনকের যে আয়তনটা আসছে মানে 216, এটা সমান হবে। এটা হচ্ছে এক্সএস কিউবটা যেরকম ছিল থাকবে, আর 216 মানে হচ্ছে 216 হচ্ছে তোমার 6 কিউব হয়, ঠিক আছে। 216 মানে হচ্ছে 6 কিউব, তাহলে এটা হচ্ছে এরকম থাকবে। বা এখান থেকে বলতে পারি এক্স মানে হচ্ছে 6। তাহলে আমাদের কি জানতে চাইছিল? বড় ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত হবে? আমি কি ধরেছি? বড় ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য এক্স ধরেছি, এক্স এর মান কত আসছে? 6 সেমি। তাহলে লিখে দেবো অতএব বড় ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য সমান 6 সেমি। হয়ে গেল অঙ্কটা। এর পরের অঙ্কটা কি বলেছে একটি ঘরের দুটি সংলগ্ন দেওয়ালের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার আর বলছে 8 মিটার। তাহলে ঘরটির উচ্চতা 4 মিটার হলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত হবে হিসাব করে দেখি। আচ্ছা দেখো, ঘরটির যখন দৈর্ঘ্য দেওয়া আছে আর একটা পাশের ঘরের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 8 মিটার। আমাকে কি বলছে? মেঝের ক্ষেত্রফলটা বের করতে বলছে।
আয়তন কিন্তু বের করতে বলেনি। আয়তন বের করতে বললে তবে উচ্চতা তার কাজে লাগতো, যেহেতু আয়তন বের করতে বলেনি, শুধু ক্ষেত্রফলটা বের করতে বলছে, তাহলে এখানে উচ্চতাটার কোনো কাজই নেই। ক্ষেত্রফল মানে কি হয়, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। এক্ষেত্রে কি দেখো, দুটি সংলগ্ন দেওয়াল মানে কি, এর দৈর্ঘ্য দেওয়া আছে, এর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে তোমরা তোমাদের রুমের কথা মনে করো। রুমের কথা মনে করলে কি হবে, মনে করো আমরা যেরকম বলি যে একটা রুম হচ্ছে 12 × 8 রুম, ওটা ঠিক আছে। তার মানে কি, তার দৈর্ঘ্যটা হচ্ছে 12, প্রস্থ দেওয়া আছে 8, তাহলে মেজের ক্ষেত্রফল কী করে পাবো, মেজের ক্ষেত্রফলটা পেয়ে যাবো 12-র সঙ্গে 8 গুণ করলে পেয়ে যাবো, মানে কি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ হয়। একই রকমভাবে এখানে বলছে ঘরটির মেজের ক্ষেত্রফল কত হবে, তাহলে লিখবো ঘরটির মেজের ক্ষেত্রফল হবে 12 × 8 সমান কত হয় দেখছি, তাহলে লিখবো ঘরটির মেজের ক্ষেত্রফল। এটা কিন্তু এই যে কনসেপ্টটা তোমাদের পুরো রুমের কনসেপ্টটা দেবে। রুমের কি হয় বলো তো, একটা দেওয়ালের সঙ্গে একটা কণার কথা মনে করো, একটা দেওয়ালের সঙ্গে একটা কোণটা হচ্ছে জুড়ে থাকে, তার একটা দেওয়ালের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 12 সেমি, আর একটা বলে দেওয়া আছে 8 সেমি, ঠিক আছে। তাহলে বলছে ঘরটির মেজের ক্ষেত্রফল কত হবে, তাহলে মেজের ক্ষেত্রফল হবে 12 × 8 সমান 12×8 96 বর্গ মিটার। এইটা হয়ে গেল অঙ্কটা। মেজের ক্ষেত্রফল বের করতে বলছিল, ঘরটির মেজের ক্ষেত্রফল 96 বর্গ মিটার হবে, হয়ে গেল অঙ্কটা। দেখো আজকে আমি এই কোষে দেখি অনুশীলনী অঙ্কগুলো সব শেষ করে দিলাম, ঠিক আছে। তোমরা অঙ্কগুলো কী করবে, বারবার প্র্যাকটিস করবে। আমি তো বারবার বলি তোমাদের যে অঙ্ক মানে হচ্ছে প্র্যাকটিস, যে যত বেশি করে অঙ্ক প্র্যাকটিস করবে সে কিন্তু তত পরীক্ষায় বেশি নাম্বার করে পাবে। তবে অবশ্যই বুঝে প্র্যাকটিস করবে, ঠিক আছে। প্র্যাকটিস করার পদ্ধতিটা তোমাদের একটু বলে দিচ্ছি। প্র্যাকটিস করার সময় তোমরা কী করবে, শুধু খাতাটা খুলবে, মানে একটা রাফ পেজ খুলবে, রাফ খাতা প্র্যাকটিস করবে, ঠিক আছে। রাফ খাতা খুলবে, বইটাকে খুলবে, খুলে কি করবে, একটা অঙ্ক পড়বে, যেখানে না বুঝতে পারবে সেইখানে কেবলমাত্র ফেয়ার খাতাটা খুলবে। কি বললাম, যখন অঙ্কটা বুঝতে পারবে না সেই সময় কেবলমাত্র ফেয়ার খাতা খুলবে, না হলে অঙ্কটা যেভাবে করেছিলে রাফ খাতায় সেরকম রাফ খাতায় করা শুরু করবে, ঠিক আছে। ওটাই হচ্ছে প্র্যাকটিস। দেখো আজকে আমি এখান পর্যন্ত শেষ করলাম।